কথা দিয়েছিলাম ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। আমি যখন কলকাতায় ছিলাম এবং কলকাতার ব্লগ শেয়ার করে নিচ্ছিলাম তোমাদের সাথে, আমি কিন্তু বলেছিলাম তোমাদের বন্ধু সোলো ট্রিপে পাড়ি দিয়েছে আন্দামানে। সেই গল্প আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আমি আমার কথা রাখতে চলে এসেছি আন্দামানের গল্পের ঝুলি নিয়ে। তাহলে ব্লগটা তো শুরু করব, আর আন্দামান সিরিজও আসতে থাকবে একদম পরপর। তাই কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সঙ্গে থাকতে হবে আমাদের, আর এক্সপ্লোর করে নিতে হবে আন্দামানকে। আন্দামান আমাদের স্বপ্নের একটি ট্রিপ। যেসব বাঙালি ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু একটি স্বপ্নের ডেস্টিনেশন হলো আন্দামান। আর তোমাদের বন্ধু সঞ্জীব পৌঁছে গেছে সেখানে। প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্ত অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, তাই সঙ্গে কিন্তু থাকতে হবে আমাদের। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আজ আমি শেয়ার করে নেব তোমাদের সাথে একটা সুন্দর গল্প। আরে হ্যাঁ, ঠিক শুনছো, গল্প, যেটা আমি শুনে নিয়েছি তোমাদের বন্ধু সঞ্জীবের থেকে। আর সেই গল্পটাই ভাগ করে নেব তোমাদের সাথে আমার স্টাইলে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। তোমাদের বন্ধু সঞ্জীব চলে গিয়েছিল আন্দামান সোলো ট্রিপে। আমি কিন্তু উপস্থিত ছিলাম না। 4 তারিখের ভোরবেলায় সে রওনা হয়ে গিয়েছিল কোথায়? এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেই মুহূর্তেই ভাগ করে নিচ্ছি এখন আমি তোমাদের সাথে। দেখতে দেখতেই চলে এলাম আমাদের নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর যেটাকে আমরা সব থেকে ভালোবাসায় বলি দমদম এয়ারপোর্টে। এয়ারপোর্টের চৌহদ্দিতে পা রাখলেই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যায়। ফ্লাইটের টাইম ছিল 9টা 5-এ, কিন্তু তোমাদের বন্ধু সঞ্জীব পৌঁছে গেছে হাতে অনেকখানি সময় নিয়ে। কারণ চেকিংয়ের একটা হ্যাপা তো রয়েছে, তার থেকেও বড় কথা সে যাবে এক্সিকিউটিভ লাউঞ্জে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। তাই আর কি একটু ঝটপটি চলে এসেছে এয়ারপোর্টে। এখানে ছোট্ট একটি ইনফো দিয়ে রাখি তোমাদেরকে। তোমরা যখনই এয়ারপোর্টে আসবে ফ্লাইট ধরার জন্য, একবার কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো এই এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে সেরে নিতে পারো ডিনার বা ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে প্রবেশ মূল্য হিসাবে দিতে হবে 1,500 টাকা। কিন্তু তোমার কাছে যদি থাকে কোনো ক্রেডিট কার্ড, তাহলে কিন্তু সেইটা দিয়ে তোমরা এন্ট্রি করে অবশ্যই প্রবেশ করতে পারো এই লাউঞ্জে। আর সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রবেশ করলে তোমাদের দিতে হবে মাত্র 2 টাকা। আর এখানে যেসব খাবার রয়েছে সব কিন্তু তোমরা খেতে পারবে একদম আনলিমিটেডভাবে, যত ইচ্ছা তত। কিন্তু প্যাকিং করে নিয়ে বেরানো যাবে না। বসে টাইম স্পেন্ড করো এবং পেট বাবাজিকে সন্তুষ্ট করে নিয়ে চলে আসতে পারো নিজেদের ফ্লাইটের উদ্দেশ্যে। এখনকার দিনে ক্রেডিট কার্ড আছে সব মানুষেরই হাতে হাতে, তাই এই লাউঞ্জ অ্যাক্সেস করা কোনো অসম্ভব ব্যাপার কিন্তু নয়। কিন্তু যদি তোমাদের কাছে ক্রেডিট কার্ড না থাকে, তাহলে 1,500 টাকা দিয়ে তোমাদেরকে এই লাউঞ্জে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, একটা ক্রেডিট কার্ডে কিন্তু একজনই প্রবেশ করতে পারবে, মানে তোমাদের বাড়িতে 2 জন থাকলে 2টো ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। দেখো, এন্ট্রি শুরু হয়ে গেছে আমাদের। যেহেতু আমি যাইনি, কিন্তু গল্পটা আমি আমার স্টাইলেই বলছি, তাই বলছি আমাদের। এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আমাদের ফ্লাইট ছিল একদম পারফেক্ট টাইমে, তাই চেক ইনও কিন্তু শুরু হয়ে গেছে।
আমরাও গাড়িতে বসে চলে এলাম আমাদের ফ্লাইটের কাছে। আর দেখো সবাই এন্ট্রি নিতেই ব্যস্ত, কিন্তু তোমাদের জন্য আমরা আশপাশটা জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্লাইটে এলেই সত্যি কথা মন ভালো হয়ে যায়, কারণ বাঙালির পায়ের তলায় তো আছে সর্ষে বস। একদম পারফেক্ট টাইমে আমাদের ফ্লাইট বাবাজি টেক অফ করার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা, আমাদের ফ্লাইটের টিকিটের দাম পড়েছিল 6,500 টাকা, আর এখান থেকে আন্দামান যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। হঠাৎ করেই সমতল ছেড়ে যখনই প্লেন হাওয়ায় ভেসে যায়, তখন যেন বুকের ভেতরটা কেমন দুরুদুরু করে ওঠে। যতই তুমি সাহসী হও না কেন বস, এই মুহূর্তটায় একটু হলেও ভয় কিন্তু করবে সবারই। আমাদের এই ফ্লাইটের টিকিটের সাথে খাবারও কিন্তু অ্যাড করা ছিল, তাই ফ্লাইট আকাশে গা ভাসাতেই চলে এলো স্যান্ডউইচ, তার সাথে চা, কফি বা ফ্রুট জুস যে কোনো একটা তুমি নিয়ে নিতে পারো। আমাদের সিটটি কিন্তু পড়েছিল জানলার ধারে, মানে উইন্ডো সিট। দেখে নিলাম মেঘের খেলা, কি অসাধারণ দৃশ্য। যতবারই ফ্লাইটে ট্রাভেল করেছি এই দৃশ্যগুলো যেন নতুন নতুনভাবে ফিরে এসেছে আমার কাছে। দেখতে দেখতে ভেসে যাই কোন সুদূর অতীতে। দেখো চলে এসেছে নিচে দ্বীপ, মানে কাছেই আন্দামান। আমি কিন্তু ফ্লাইটে একটা জিনিস খুব মিস করি, সেইটা হলো আশপাশে মানুষজনের দেখা পাওয়া। ট্রেনে যখনই ট্রাভেল করি না কেন, তখন যেন দৃশ্যপটগুলো বদলে যায় চোখের নিমিষে, কিন্তু এখানে সেই যেন একই মেঘ। মাঝে মাঝে দেখতে পাওয়া যায় দূরের রাস্তাঘাট, কিন্তু সেখানে মানুষ আছে নাকি রয়েছে পুরোই ফাঁকা, কিছুই বোঝা যায় না। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আন্দামানের কাছে। কবে থেকেই তো প্ল্যান করেছিলাম আন্দামান আসব, কারণ করে নেব স্কুবা বা সি ওয়াক অথবা আরও নানান ওয়াটার অ্যাক্টিভিটিস, যেটা কিনা আন্দামানের প্রধান আকর্ষণ, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে আমাদের আন্দামান ট্রিপটা, তাই ভ্লগটা একদম স্কিপ করা চলবে না, সম্পূর্ণ ভ্লগটা দেখতে হবে, রয়েছে প্রচুর ইনফো। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু কথা বলবো না বলে দিচ্ছি। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলতে সাহায্য করে সামনের দিকে। কথা বলতে বলতেই চলে এলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে, মানে আমাদের প্লেন বাবাজি ল্যান্ড করে গেছে। এইবার ধীরে ধীরে সব নিয়ম মেনে এগিয়ে চলবো সামনের দিকে। ডাকছে আমাদের প্রিয় গন্তব্য আন্দামান। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটাও কি দারুণ সুন্দর করে সাজানো, দেখে তো চোখ জুড়িয়ে গেল। আচ্ছা, আন্দামানে ঘুরতে আসার বেস্ট টাইম হলো এই ডিসেম্বর নাগাদ, ডিসেম্বর জানুয়ারি, কারণ এখানে হয় প্রচণ্ড গরম আর বর্ষার সময় প্রবল বৃষ্টি, তাই এই সময়টা আসা সব থেকে কিন্তু ভালো। বলতে গেলে এইটাই হচ্ছে ট্যুরিস্ট সিজন। আমাদের এই ট্রিপের সময়কাল ছিল 4 রাত্রি 5 দিনের, মানে সময় খুবই কম। তাই প্রথমেই আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে একটু ফ্রেশ হয়েই কিন্তু দিনটা চুপচাপ বসে কাটিয়ে দেওয়া যাবে না, ঘুরে দেখে নেব আশপাশের কিছু জায়গা।
তাই হতে চলেছে ভীষণভাবে হ্যাকটিক একটা ট্রিপ। প্রত্যেকটা ইনফো জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। দেখো, আমরা ধীরে ধীরে এয়ারপোর্টের এরিয়া ছাড়িয়ে বেরিয়ে পড়েছি, আর আশপাশের সৌন্দর্য অবশ্যই ভাগ করে নিতে চলেছি তোমাদের সাথে। ও মাই গড, কি অসাধারণ রাস্তাঘাট! মানে চারপাশ কি নিট অ্যান্ড ক্লিন। আমরা কলকাতাবাসীরা এত পরিষ্কার আর এত সুন্দর জায়গা বা রাস্তাঘাট ভাবতেই পারি না, মানে কল্পনাতেও আসবে না। তার সাথে দেখো কি চওড়া রাস্তা হওয়াতে জ্যামের নাম নিশানা নেই, আর এদিক সেদিক থেকে অকারণেও কেউ হর্ন দিয়ে বেরিয়ে আসছে না, বা কেউ হঠাৎ করে সামনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ছে না, যাতে পেছনের মানুষের অসুবিধা হয় বা তাদের বিপদে পড়ে। এই প্রত্যেকটা নিয়ম দেখে আমার বেশ জেলাস হচ্ছিল। মনে হচ্ছিল আমাদের শহরটা কেন আমরা এইভাবে মেনটেন করে চলি না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আজকের আস্তানা হিল ভিউ হোটেলে। চলো ঘুরে দেখে নি হিল ভিউ হোটেলটি। হোটেলটি ছিল কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার এবং ছিমছাম। আর আমরা ছিলাম এখানে মাত্র একটি রাত। ওই যে বললাম আমাদের সময় কম, তাই সব জায়গায় ঘুরে দেখতে হলে এক একটা ডেস্টিনেশনে ঝটপট পৌঁছাতে হবে, আর সেখানেই একটি দিন স্টে করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদের রুমটি ছিল কিন্তু বেশ ভালো। আমরা যদিও মিস্টার নাবেদ সাহা মানে নাবেদ ভাইয়ের মাধ্যমেই ট্যুরটা অর্গানাইজ করেছিলাম, তো তোমরা যদি অবশ্যই এই হোটেলে গিয়ে থাকতে চাও, তোমরা নাবেদ ভাইকে কল করে নিতে পারো। ওনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে। নাবেদার সাথে আমরা কিন্তু দারুণভাবে করে নিয়েছি এই আন্দামান ট্রিপটি। আর যদি তোমরা হোটেল হিল ভিউতে থাকতে চাও, তাহলে কিন্তু এখানে ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে। আর এখানে রয়েছে নানান রকম ক্যাটাগরির রুম, আর তার প্রাইসটাও কিন্তু রয়েছে আলাদা আলাদা। তো তোমরা অবশ্যই নাবেদ ভাইকে কল করে নিও, ওনার সাথে তোমরা ট্যুরটাও অর্গানাইজ করে নিতে পারো সম্পূর্ণভাবে। আবার যদি মনে হয় জাস্ট এই হোটেলটাই নাইট স্টে করতে চাও, তাহলে সেইটার জন্য ওনাকে ফোন করে নিতে পারো। আর হোটেলটি ছিল আমাদের এয়ারপোর্টের থেকে একদমই কাছে, সেই জন্য কিন্তু লোকেশনটা আমাদের লেগেছে দারুণ। কারণ পরের দিন মানে ফেরার পথে আমাদের ফ্লাইট ধরতে সত্যি খুব সুবিধা হয়েছে। আর এই হোটেলের যারা ছিলেন হেল্পিং স্টাফ, তারা তো খুবই ভালো ছিলেন, তাদের ব্যবহারও ছিল খুব ভালো, আর তারা প্রত্যেকে ছিলেন বাঙালি। হয়তো দেখতে পাবেন আপনাদের পাশের পাড়া থেকেই এসেছি ভাইটি, তাই রান্না নিয়েও আমাদের কোনো অসুবিধা হয়নি। ফাটাফাটি বাঙালি রান্না পেয়ে গেছি আন্দামানে এসেও। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো রস আইল্যান্ড, আর সেখানে যাবার জন্য নাবেদ ভাই কিন্তু এই দাদার মাধ্যমেই বোটটি বুক করে রেখেছিলেন। কত তাড়াতাড়ি সময় যে এগিয়ে চলে তার প্রমাণ হলো এই আজকের ট্যুরটি। একটু আগেই আমরা আকাশে ভাসতে ভাসতে মেঘের ভেলার ওপর দিয়ে এসে পৌঁছালাম আন্দামানে। আর আন্দামানে এসেই পৌঁছে গেছি সাগরের সামনে। আর যে সে সাগর নয়, এ হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এত সুন্দর পরিষ্কার জল যে দেখে মনে হচ্ছে জলের কালার সত্যিই যেন নীল। আমরাও বোটে চেপে বেরিয়ে পড়লাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে। কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ। আর বোটটা এতটাই স্পিডে চলছে, চারিদিক থেকে জল মাঝে মাঝে ছিটকে আসছে আমাদের গায়ে। আর সেফটির জন্য কিন্তু আমাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কোনো প্রবলেম না হয়।
এখানে সবকটি বিচেই কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করানো হয়ে থাকে, তাই তোমরা যে কোনো বিচেই কিন্তু এসে ওয়াটার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারো। এখানে রয়েছে প্রচুর রকমের ওয়াটার অ্যাক্টিভিটি, আর তার প্রাইসগুলোও কিন্তু রয়েছে এক এক ধরনের। তোমাদের বন্ধু সঞ্জীব কিন্তু বেশ মজা করে আন্দামানের ট্রিপটা কমপ্লিট করে নিয়েছে। ওই যে বলে না, বউ না থাকলে সাথে মজাটা বেশিই হয়, এক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের জন্যই এই কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল। দূরে দেখতে পাচ্ছি নেভি জাহাজ, আর আজকে ছিল নেভি ডে। নেভি ডে উপলক্ষে জাহাজগুলো সাজানো হয়েছে অসাধারণ করে। চারিদিকে ভারতীয় পতাকা দেখে মনটা যেন হয়ে উঠল উৎফুল্ল। আর প্রত্যেকটি নেভিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্যালিউট আমাদের পাশে থাকার জন্য, প্রত্যেকটি অসম পরিস্থিতিতে আমাদের রক্ষা করার জন্য। আন্দামান দ্বীপপুঞ্জ হল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই রস আইল্যান্ড নাম ছিল ইংরেজদের দেওয়া, এখন কিন্তু এর নাম পরিবর্তিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ। আর এটা কিন্তু আমাদের জন্য সত্যি খুব গর্বের কথা, গর্বের বিষয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে অথবা রস আইল্যান্ডে। চলো ঘুরে দেখে নি দারুণ এক মন ভালো করা আইল্যান্ড। এক্ষুনি বললাম মন ভালো করা আইল্যান্ড, আর সত্যি ভেতরে এসেই মনটা ভালো হয়ে গেল, কারণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হরিণের ঝাঁক। দেখো এরা আদর খেতেই ব্যস্ত, কচিকাচারা এদের আদর করতেই মেতে উঠেছে, আর আশপাশে এমন ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে এরা যেন সবার পোষ্য। এই আইল্যান্ডটি এবার ঘুরে দেখে নেওয়ার পালা। শুনে নেব এই আইল্যান্ডের গল্পটি। সময় আন্দামান দ্বীপপুঞ্জে পা পড়েছিল ইংরেজদেরও, আর এই দ্বীপটি ছিল তাদের প্রধান ঘাঁটি। চলো জেনে নিই এই দ্বীপের ইতিহাস। आइलैंड का ये फर्स्ट राशन शॉप यहीं पे बना हुआ था। लेफ्ट साइड तरफ में देखिए, लेफ्ट साइड जो फर्स्ट बिल्डिंग है छोटा वाला ही जगह, यहाँ पे ये प्रिंटिंग प्रेस था। ब्रिटिश टाइम में यहाँ पे न्यूज़ पेपर प्रिंटिंग होता था। सेकेंड वाला बिल्डिंग पावर हाउस, इस पावर हाउस का पीछे छोटा सा एक स्विमिंग पूल है, एंड स्विमिंग पूल का राइट साइड में एक वाटर प्लांट है। इस वाटर प्लांट में ब्रिटिश टाइम में सी वाटर को मिनरल वाटर में कन्वर्ट होता था। लेफ्ट साइड व्हाइट कलर बिल्डिंग है, ब्रिटिश टाइम में बेकरी था। इस बेकरी का ये ओरिजिनल स्ट्रक्चर है। अभी का टाइम में बेकरी को मेंटेन करके लाइट एंड साउंड के लिए यूज़ किया जाता है। लाइट एंड साउंड जो राइट साइड बैठ के दिखते हैं जहाँ पे गैलरी है। शो टाइमिंग इवनिंग 5:30 to 6:30। राइट साइड में यहाँ पे टेनिस कोर्ट था ब्रिटिश टाइम में। ब्रिटिश टाइम में इस आइलैंड के ऊपर में जितना बिल्डिंग ऑफिस वगैरह बना के रखा था ब्रिटिशर्स लोगों ने, ये सारा बिल्डिंग सेकेंड वर्ल्ड वॉर के टाइम में जापान ने तोड़ दिया था, बम गिरा दिया। जापान उस टाइम में आइलैंड के ऊपर में 3 साल के लिए कब्जा भी करके रखा था, 1942 से 45 तक। राइट साइड में देखिए यहाँ पे एक सीढ़ी है, नीचे में टूटा वाला जगह, यहाँ पे पोस्ट ऑफिस था। अंडमान एंड निकोबार का फर्स्ट पोस्ट ऑफिस यहाँ पे बना हुआ था ब्रिटिश टाइम में। यहाँ पे पोस्ट ऑफिस होने का भी कारण था, ये रॉस आइलैंड ब्रिटिश टाइम से अंडमान एंड निकोबार का फर्स्ट कैपिटल सिटी था। ब्रिटिश टाइम से सेकेंड वर्ल्ड वॉर तक उसके लिए फर्स्ट पोस्ट ऑफिस यहीं पे बना हुआ था। राइट साइड बिल्डिंग एक क्लब हाउस है, सबऑर्डिनेट्स क्लब, ब्रिटिश जूनियर ऑफिसर्स नाइट क्लब था। इसके अंदर में 3 रूम था ब्रिटिश टाइम में, डांसिंग पूल और बार रूम एंड कार्ड्स खेलने के लिए रूम था। ब्रिटिश टाइम में यहाँ पे नाइट क्लब था जूनियर ऑफिसर्स लोगों का। राइट साइड ऊपर में जो ब्लैक कलर का बिल्डिंग है चर्च था, ब्रिटिश टाइम का बना हुआ। इस आइलैंड का ये फर्स्ट चर्च था, इसका नाम था प्रेस्बिटेरियन चर्च। चर्च यहाँ पे बनाया था ब्रिटिश लोगों ने 1840 में। लेफ्ट साइड में यहाँ पे जो नीचे छोटा छोटा घर है ये जेल था, ब्रिटिश टाइम का बना हुआ। इस आइलैंड का सेकेंड जेल था ये। ब्रिटिश टाइम में 3 जेल बनाया था 3 आइलैंड का ऊपर में।
फर्स्ट जेल था वाइपर आइलैंड में, सेकेंड जेल रॉस आइलैंड में यहाँ पे बना था, थर्ड जेल था पोर्ट ब्लेयर सेलुलर जेल, ब्रिटिश टाइम का बना हुआ सेलुलर जेल सबसे लास्ट वाला जेल था। राइट साइड तरफ देखिए यहाँ पे एक सीढ़ी जा रहा है ऊपर का तरफ, इसके ऊपर में एक कमिश्नर बंगलो था ब्रिटिश टाइम में। लेफ्ट साइड नीचे वाला बिल्डिंग है रोमन कैथोलिक चर्च था, ब्रिटिश टाइम का बना हुआ। तो लोग यहाँ पे कैसे आता था ये सब बोट में? हाँ, আমাদের লেগেছিল দুটি গাড়ি এই দ্বীপটিকে ঘুরে দেখার জন্য, আর দুটি গাড়ি প্লাস গাইড নিয়ে আমাদের চার্জ পড়েছিল 1000 টাকা। लेफ्ट साइड टूटा वाला बिल्डिंग है सिक्योरिटी गार्ड रूम था, यहाँ पे कमिश्नर बंगलो का सिक्योरिटी गार्ड। राइट साइड रेड कलर बिल्डिंग है ट्रूप्स बैरक था, ब्रिटिश सोल्जर्स का यहाँ पे बैरक था। ब्रिटिश टाइम में 165 सोल्जर्स का बैरक था यहाँ पे। रेड कलर बिल्डिंग से लेकर राइट साइड में यहाँ पे कंटिन्यू सारा बिल्डिंग बैरक का ही पड़ता। रेड बिल्डिंग अभी का टाइम में इंडियन नेवी यूज़ कर रहे हैं मेंटेन करके, बाकी ये सारा टूटा वाला बिल्डिंग ही पूरा बैरक का ही पड़ता। आइलैंड का सर लास्ट एंडिंग पॉइंट है ये, सी लेवल से 200 फीट हाइट है इस पॉइंट का। नीचे एक लाइट हाउस का व्यू पॉइंट है, फोटोग्राफी करने के लिए इस आइलैंड का बेस्ट व्यू पॉइंट है नीचे लाइट हाउस का। आप लोग गाड़ी से उतर के जाके घूम लीजिए, आपके पास जो गाड़ी का टिकट है वो टिकट यहाँ पर दिखाने पर कोई भी गाड़ी वाला आपको रिटर्न टाइम में लेके जाएगा। इधर लेफ्ट साइड से नीचे लाइट हाउस। আমাদের গাইড দাদা খুব সুন্দরভাবে কিন্তু ব্যক্ত করলেন এখানকার ইতিহাস, যেটা কিনা আমাদের বুঝতে অপেক্ষা রাখে না যে এই খানটি মানে এই আইল্যান্ডটি ছিল ইংরেজদের মেন ঠিকানা। এখানে তাদের বিলাসবহুল জীবনযাপনের অনেক নিদর্শনই কিন্তু দেখতে পাওয়া যায়, আর সেরকমই একটি নিদর্শন হলো এই লাইট হাউসটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লাইট হাউসটি নির্মাণ করা হয়েছিল জাহাজকে এই আইল্যান্ডের ঠিকানাটা বাতলে দেওয়ার জন্য। আশপাশে যেসব নিদর্শন দেখতে পাচ্ছি আমরা, তাতে পরিষ্কার ইংরেজরা এখানে রাজত্ব করেছে জমজমিয়ে, আর এখানের সাধারণ মানুষদের উপর টর্চারটাও করেছিল কিন্তু বেশ প্রচুরভাবে। যাই হোক, সেই গল্পে আসা যাবে অন্য কোনো দিন। আজ ঘুরে দেখে নেওয়ার পালা এই আইল্যান্ডটি। এখানেও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে, যদিও আমরা এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি, কিন্তু তোমরা যদি দেখতে চাও অবশ্যই নিজের গাইড দাদার সাথে কথা বলে নিও। আর দেখতেই পাচ্ছ হরিণদের তাণ্ডব, মানে আমাদের আশেপাশে যেমন পাহাড়ি কুকুররা ঘুরে বেড়ায় পাহাড়ে গেলে, এখানে ঘুরে বেড়াচ্ছে হরিণ বাবাজি। আর দেখো দেখো দেখো, ইনি শ্বাস খেতেই ব্যস্ত, কি কিউট তাই না? হরিণ এইভাবে হাতের কাছে এসে ডাবের শ্বাস খাচ্ছে আর তুমি তাকে আদর করছো। এই দৃশ্য তুমি অন্য কোথাও পাবে বলে আমার মনে হয় না। দারুণ সময় কাটালাম আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে। দেখতে দেখতেই ঘুরে নিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডটি। এর পরের ডেস্টিনেশন হলো করবিন কোভ বিচ। এখন আমরা চলেছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যেই। তোমাদের জানিয়ে রাখি, এই আইল্যান্ডটি আমাদের ঘুরে দেখতে সময় লেগেছে 8 ঘন্টা থেকে একটু বেশি, ওই ধরে নাও প্রায় 1.25 ঘন্টার মতো। দারুণ একটি অনুভূতি নিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশপাশটা কি দারুণ সুন্দর করে সাজানো, আর সব থেকে যেটা নজর কাটছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা কথা কিন্তু মানতেই হয়, এক সময় এখানে পুরো জায়গাটি দখল করে নিয়েছিল ইংরেজরা। জাপানি হামলাও কিন্তু এখানে হয়েছে ভীষণ ভয়াবহভাবে। তার উপরে 2004 সালের সুনামিতে কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরেও
আবার কিন্তু সেই দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে নিজের মাথা তুলে, নিজের অস্তিত্ব রক্ষা করতে ভুলে যায়নি। কিন্তু আমরা ধীরে ধীরে কলকাতাকে করে ফেলছি নোংরা, কলুষিত। কেন, সেটা নিজেদেরকেই প্রশ্ন করা উচিত। আমরাও যদি নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে চাই, তবে নিজেদের আশপাশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা নিজেদের দায়িত্ব। তবেই না এরকমভাবে সুন্দর একটি জায়গা আমরাও গঠিত করতে পারব। হয়তো কলকাতা পরবর্তীকালে হয়ে যাবে আরও মোহময়ী, শুধু আমাদের একটু প্রচেষ্টার দরকার। চলে এসেছি করবিন কোভ আইল্যান্ডে। এই আইল্যান্ডটি পোর্ট ব্লেয়ার শহরের একমাত্র উন্নত আইল্যান্ড। এখানে রয়েছে জল কেলি করার সুযোগ, একটি বার এবং রেস্তোরাঁও রয়েছে, নানান রকম খাবার দাবার টেস্ট করে দেখার সুযোগ। পোর্ট ব্লেয়ার শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই কিন্তু এই সমুদ্র সৈকতটি। এখানেও কিন্তু তোমরা নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে নিতে পারো। যদিও এগুলো কিন্তু সারা সকাল ধরেই হয়, কিন্তু সূর্যাস্তের পর কোনো ওয়াটার অ্যাক্টিভিটি এখানে করানো হয় না। আমরা দাঁড়িয়ে আছি ফ্ল্যাগ পয়েন্টের সামনে। এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম আমাদের দেশের পতাকা উত্তোলন করেছিলেন। এই জায়গাটির ঐতিহাসিক মাহাত্ম্য কিন্তু প্রচুর। দেখতে দেখতে আন্দামানে কাটিয়ে ফেললাম গোটা একটা দিন, আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। আন্দামান সিরিজ কিন্তু এইবার পর পর আসতে থাকবে, তাই অবশ্যই আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। শুরু হয়ে গেছে আমাদের আন্দামান সিরিজ। দেখে নিয়েছো নিশ্চয়ই প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজ চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আন্দামান ঘুরতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ভ্লগগুলো দেখে তবেই তোমরা যেও, কারণ তোমাদের জন্য রয়েছে অসংখ্য ইনফরমেশন। আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তবে করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। বেল বাটনটা প্রেস করে দিতে হবে পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভ্লগ। তোমাদেরকে একটা গল্প বলা শুরু করেছিলাম আমি, আবার ফিরে এলাম সেই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে। কন্টিনিউ কিন্তু আসতে থাকবে আমাদের আন্দামান ব্লগ, থাকবে প্রচুর ইনফরমেশন, তাই ভ্লগটা কিন্তু একদম স্কিপ করো না। চলো শুরু করে দিই আজকের গল্প। এখন বাজে সকাল 7টা, আর আমরাও বেরিয়ে পড়েছি আন্দামান এক্সপ্লোর করতে, অবশ্যই লাগেজ সাথে নিয়ে, কারণ আজ পোর্ট ব্লেয়ার শহরটিকে টাটা করে চলে যাব আমরা হ্যাভলক আইল্যান্ডে। তার আগে ঘুরে দেখে নেব চিড়িয়া টাপু। চলো দেখে নি চিড়িয়া টাপু। আর কি দারুণ দৃশ্য, দেখতেই পাচ্ছ। কখনো কখনো জনপদ আর কখনো কখনো জঙ্গলের মাঝখান থেকে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম চিড়িয়া টাপুতে। আর এই দিকেই দেখতে পাচ্ছ চিড়িয়া টাপুর জু। যদিও আমরা জুতে যাইনি, আর জু খুলবে কিন্তু আর একটু পরে, সময় বেশি নেই, তাই ছোটখাটো কিছু জিনিস আমাদের অবশ্যই স্কিপ করতে হবে। আর তোমাদের কাছে যদি সময় থাকে অবশ্যই কিন্তু তোমরা জুটা ঘুরে দেখে নিতে পারো। সামনেই দেখা যাচ্ছে চিড়িয়া টাপু। এই চিড়িয়া টাপুর মেন আকর্ষণ হলো সানসেট। সূর্যাস্ত এখানে দেখা যায় দারুণ করে। সূর্য মামা ধরা দেয় এখানে এক দারুণ রূপে বাড়ি যাওয়ার আগে।
কিন্তু ওই যে বললাম সময় আমাদের হাতে বড় কম, তাই এখানে আমরা চলে এসেছি একদম সকাল সকাল। কিন্তু তার রূপটাও ছিল কিন্তু অসাধারণ, বেশ সুন্দর। সেই রূপই ধরা পড়েছে আমাদের ক্যামেরার আনাচে কানাচে। চলো ভাগ করে নিই চিড়িয়াটাপুর অসাধারণ দৃশ্যপট তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের চিড়িয়াটাপু? আমাদের তো লেগেছে অসাধারণ, যদিও মিস করে গেলাম সন্ধ্যের সানসেট। তবুও আশা রাখলাম পরে আবার হবে, মানে পরে অন্য কোনো সময় আসবো সানসেট দেখতে। কিন্তু আজ সকালের স্নিগ্ধ সৌম্য রূপ উপভোগ করে নিতে পিছপা হলাম না। চলে এসেছি পোর্ট ব্লেয়ার শহরের আরো একটি প্রধান আকর্ষণ সেলুলার জেলে। সেলুলার জেল মানে কালা পানি। এই জেলটির নাম শুনলেই গায়ে কেমন কাটা দিয়ে ওঠে, তাই না? কত মানুষের আর্তনাদ যে লুকিয়ে রয়েছে এখানে, আর কত ইংরেজদের অত্যাচার যে এখানে রয়েছে আনাচে কানাচে লুকোনো, তা কিন্তু এখানে না এলে ভাবাই যায় না। আমরা এখানকার জেল সম্বন্ধে অনেক গল্প শুনেছি, কিন্তু তা চোখের সামনে দেখা এবং কয়েদিদের সাথে কেমন ব্যবহার করত ইংরেজরা, তা যখন নিজের চোখের সামনে আমরা দেখতে পাই, সেটা যেন শিহরণ জাগায় গায়ে। এখানে কয়েদিদের উদ্দেশ্যে রাখা রয়েছে দুটি জ্যোতি, একটি স্বতন্ত্র জ্যোতি আর একটি হলো অমর জ্যোতি, যা কিন্তু সবসময় প্রজ্বলিত করে রাখা হয়। আর এখানের এই দুটি জ্যোতিকে জ্বালিয়ে রাখার জন্য গ্যাসের যোগান দেয় ইন্ডিয়ান অয়েল। সারা মাসে প্রায় 16টি গ্যাস এখানে লাগে এই জ্যোতি দুটোকে উজ্জ্বল করে রাখার জন্য। এই অশ্বত্থ গাছটিকে বলা হয় সাক্ষী গাছ। সেলুলার জেলের সব অত্যাচারের সাক্ষী হলো এই গাছটি। बेसिकली अभी मैं जो चीज़ के बारे में बताना चाह रहा हूँ, यहाँ पे हर आधे घंटे में एक टूर होता है, उसके रोड मैप है, उसमें क्या क्या होगा। सबसे पहले जो कुछ यहाँ पे विजिबल है, इन सभी चीज़ के बारे में ब्रीफिंग होगा, यानी कि जेल का कंस्ट्रक्शन कब हुआ, कैसा हुआ, पहले इसमें कितने विंग्स था, अभी टूटने के बाद कितना बचा हुआ, ये कब टूटा, ये सब चीज़ के बारे में बताएगा। अगला यहाँ से आपको ले जाएगा फांसी घर की ओर। फांसी घर जिसको गैलोज भी बोलते हैं, उसमें उसका मैकेनिज्म वगैरह बताया जाएगा। थर्ड स्पॉट वर्कशॉट है, जहाँ पे बहुत सारे मॉडल हैं, कुछ ओरिजिनल चीज़ें भी है। ये सारे चीज़ पनिशमेंट्स के बारे में, उन्होंने जब फ्रीडम फाइटर्स को काला पानी के तहत अंडमान भेजते थे, उनको क्या टॉर्चर वगैरह दी गई, वहाँ पर ब्रीफिंग होगा। फिर रूम्स की ओर ले जाएगा, रूम का लॉकिंग सिस्टम कैसे होते थे। देखिए उस ज़माने में इस जेल के अंदर पूरे 693 रूम्स थी, लेकिन किसी भी रूम में कोई वॉशरूम, टॉयलेट, बाथरूम ऐसे कोई फैसिलिटी नहीं होता था। उन फ्रीडम फाइटर्स को उस वक्त क्या प्रोवाइड करते थे। फिर अंडमान के एयरपोर्ट जिनके नाम से वीर सावरकर जी, आप लोग जो एयरपोर्ट में है ना वीर सावरकर, तो वीर सावरकर जी का भी रूम यहाँ पे है, तो उनका रूम, उनका हिस्ट्री, काला पानी का सज़ा किस लिए इसको बोलते हैं, जेल का नाम सेलुलर जेल क्यों पड़ा, ये सारे चीज़ ब्रीफिंग में आएगा। आधा घंटा से 40 मिनट का टूर होता है, जो अभी यहाँ से स्टार्ट होने जा रहा है, और ये सारी चीज़ कवर करते हुए इसके ऊपर वॉच टावर तक जाएगा। एक बार कंप्लीट होने के बाद ऊपर सभी को फ्री कर दिया जाएगा, वहाँ से फोटोग्राफीज वगैरह करते हुए इसी रास्ते आपको लौट के भी आना है। लौट के आते वक्त ये मेन गेट के सामने आप लोग आएगा, उस वक्त भी जिनके पास जितना टाइम है आप लोग अपने अकॉर्डिंगली यहाँ पे टाइम स्पेंड कर सकते हो और यहाँ से एग्जिट भी कर सकते हो, क्योंकि ये टूर हर आधे घंटे में टूर होता है। जिनको अभी टूर में जाना जा सकते हो, वापस जब आओगे आप लोग यहाँ पे फिर चाहे तो इस गैलरी को कंटिन्यू कर सकते हो और यहाँ से बाहर निकल सकते हो। चलो আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম গাইড, কারণ এখানকার সম্পূর্ণ ইতিহাস জানার জন্য অবশ্যই নিয়ে নিতে হবে তোমাদের গাইড। আর আমাদের গাইড খরচ পড়েছিল প্রায় 300 টাকার মতো। এখানে যদি তোমরা গ্রুপ হিসাবে যাও তাহলে গাইডের খরচ পড়বে কম,
কিন্তু পার্সোনালি গেলে তাহলে কিন্তু খরচ একটু বেশি পড়তে পারে। আমরা চলে এসেছি ফাঁসি ঘরের সামনে। এখানে তোমরা যে জায়গাটি দেখছো, এখানেই কিন্তু মানুষজনকে ফাঁসি দেওয়া হতো, মানে কয়েদিদের। এই দড়িটা শুধু নতুন, বাকি সব কিছুই কিন্তু সেই পুরনো। লেগে রয়েছে এই ঘরের আনাচে কানাচে কত মানুষের চোখের জল বা আর্তনাদ। এই জায়গাটি যে তোমরা দেখছো, এই জায়গাটিতে কয়েদিদের দিয়েই কিন্তু কাজ করানো হতো। কাজ, শুধু কাজ নয়, বলা যেতে পারে অত্যাচার করা হতো তাদের উপর। ফাঁসি দেওয়ার পর কয়েদিদের এখানেই সম্পূর্ণ করা হতো অন্তিম ক্রিয়া। তারপরে ছুঁড়ে ফেলে দেওয়া হতো মহাসাগরের বুকে। চলুন দেখে নিই শাস্তিস্বরূপ কিভাবে কয়েদিদের দিয়ে কাজ করানো হতো। এইসব যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবই কিন্তু সেই পুরনো যুগের, এতে কোনো ভুল বদল করা হয়নি। এখানকার প্রধানত কাজগুলো ছিল নারকেল থেকে তেল বার করা, নারকেল ছাড়ানো, নারকেলের ছোবা দিয়ে দড়ি বানানো, মানে যত রাজ্যের কঠিন কাজ এখানে করানো হতো। এবং যারা এই কাজ করতে না চাইতো তাদের এইভাবেই শাস্তি দেওয়া হতো। আর তারপরেও যদি কেউ বলতো আমি এই শাসন মানব না, তাদেরকে এরকম পোশাক পরিয়ে হাতে পায়ে বেঁধে দেওয়া হতো লোহার বল, যাতে তাদের হাঁটতে চলতে অসুবিধা হয় বা হাত পা কেটে রক্ত বেরিয়ে আসে। কি অমানবিক, তাই না? দেখতেই পাচ্ছ সেলুলার জেলের গঠন কেমন ভুল ভুলাইয়ার মতো। এখানে ছিল 7টি মেন জেল, তার মধ্যে এখন রয়েছে 3টি, আর বাকি 4টি ভেঙে করা হয়েছে হাসপাতাল। এই সেলগুলিতেই কিন্তু কয়েদিদের বন্দি করে রাখা হতো। কিন্তু কি আশ্চর্যজনকভাবে এই সেলের দরজার যে হাতলটা, সেটাকে ঘিরে রাখা হয়েছে, যাতে চাবি হাতে কোনো মতে পেয়ে গেলেও সেলের দরজাটি যাতে খোলা না যায়। এখানে রয়েছে সেই সব কয়েদিদের নাম যারা আমাদের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশ অনুযায়ী নামগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু চোখে পড়ার মতো সবথেকে বাঙালি এবং পাঞ্জাবি মানুষদেরকেই নির্বাসিত করা হতো। মানে বলতে গেলে পাঞ্জাবি আর বাঙালিরাই বেশি আত্মত্যাগ করেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু সেই স্বাধীনতার ফল আমরা তো চোখের উপর দেখতেই পাচ্ছি। এখানে এসে আরও একটি তথ্য জানতে পারলাম, যেটি কিনা ইংরেজরা কিন্তু কখনোই কোনো কয়েদিদের উপরে অত্যাচার করতো না। তারা আমাদের দেশের মানুষকে দিয়েই নিজের দেশের মানুষদেরকে অত্যাচার করাতো। আমার একটা কথা প্রায়ই মনে হয়, আমরা যদি নিজেরা ইংরেজদেরকে সাহায্য না করতাম, তাহলে কিন্তু তারা এমনভাবে আমাদের দেশটাকে গ্রাস করে নিতে পারতো না। তাদের থেকে ভালো জিনিসটা আদায় করে নিয়ে খারাপটাকে কিন্তু দমন আমরা করতেই পারতাম, কিন্তু সেটা হয়নি কিছু মানুষের স্বার্থপরতার জন্য। আজও কিন্তু চোখে পড়ে এমন কিছু স্বার্থপর মানুষজনদের, যারা সত্যি আমাদের দেশের জন্য বা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক। আমরা চলে এসেছি সেলুলার জেলের ছাদের উপরে। দেখো, এক একটি পোর্শন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা নয়। এক পোর্শন থেকে আর এক পোর্শনে যাওয়ার রাস্তা রয়েছে সুন্দর করে, মানে সেনারা একদিক থেকে অন্য দিকে সহজেই যাতায়াত করে নিতে পারত। আর এই হচ্ছে সেই হসপিটালটি। আর সেলুলার জেলের ছাদ থেকেই কিন্তু দেখতে পাওয়া যায় রস আইল্যান্ডকে। মানে ইংরেজরা এত বুদ্ধি খাটিয়ে এই আইল্যান্ডটিকে চুজ করেছিল যাতে নিজেরা সর্বদা এই আইল্যান্ডের উপর নজরদারি চালিয়ে যেতে পারে আর নিজেরা রস আইল্যান্ডে বসে আরামসে দিন যাপন করতে পারে। সত্যি বুদ্ধির তারিফ করতে হয় তাদের। চলে এসেছি পোর্ট ব্লেয়ার ডকে। এইবার আমাদের ক্রুজে ওঠার পালা। উফ, ভাবতেই মনটা কেমন নেচে নেচে উঠছে। মানে কি বলবো, একটা আলাদাই উত্তেজনা ফিল করছি। গ্রিন ওশানে ছিল আমাদের টিকিট, আর পার হেড টিকিট প্রাইস পড়েছিল 1100 টাকা।
আজকে আমাদের ইনি হচ্ছেন সফর সঙ্গী, আমাদেরকে নিয়ে যাবে মহাসাগর পাড়ি দিয়ে হ্যাভলক আইল্যান্ডে। আর হ্যাভলক নামটা শুনলেও মনটা তো দিল গার্ডেন গার্ডেন হো গেয়া গাইতে থাকে, কারণ হ্যাভলকেই আমরা করে নেব সব রকমের ওয়াটার অ্যাক্টিভিটি, বিশেষ করে স্কুবা। আমরা যারা কিনা এখানে ঘুরতে আসি আন্দামানে, তাদের মেন উদ্দেশ্য থাকে অবশ্যই আশপাশটা ঘুরে আন্দামানকে এক্সপ্লোর করার, তার থেকেও বড় উদ্দেশ্য থাকে ওয়াটার রাইড করে নেবার। আর আমাদেরও সেই সময়টা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চলো ঘুরে দেখিয়ে দিই আমাদের ক্রুজটি ছিল কিন্তু সত্যি অসাধারণ। হঠাৎ করেই দেখলাম শুরু হয়ে গেছে মিউজিক, আর গানের তালে তালে কোমর দুলাতে শুরু করে দিয়েছে আমাদের সহযাত্রী বন্ধুরা। গানের তালে তালে কোমর দুলিয়ে নিলাম আমরাও, কিন্তু মিউজিকটা কপিরাইটের জন্য শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। আমাদের গ্রিন ওশান ছুটে চলেছে নীল জলরাশির বুক চিরে। আশপাশের সৌন্দর্য অসাধারণ, চোখ ফেরানো যায় না। আমাদের পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে যেতে সময় লেগেছিল 2.5 ঘন্টা, আর টিকিট প্রাইস পড়েছিল 1100 টাকা করে পার হেড। এছাড়াও এখানে কিন্তু রয়েছে পুরো এসি রুম, মানে গরমে কষ্ট পেতে হবে না। তার সাথে আর সিনেমাও দেখে নিতে পারো মন ভরে, সেটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ডে। আরে থরি হ্যাভলক নয়, স্বরাজ দ্বীপে। এখানে কিন্তু মোদিজি নামগুলো চেঞ্জ করে দিয়েছেন সব দ্বীপের। আর আমার এই প্রয়াস কিন্তু লেগেছে সত্যি অসাধারণ। একসময় যাদের রক্তে রেঙে উঠেছিল আন্দামান দ্বীপগুলো, তাদের নামে বা সেই স্বাধীনতা সংগ্রামকে মাথায় রেখে যে নামগুলো করা হয়েছে প্রত্যেকটি দ্বীপের, সেগুলো সত্যিই কিন্তু অসাধারণ। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই নতুন নামগুলি, সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি হ্যাভলক আইল্যান্ডে। মনটা কিন্তু দারুণ খুশি হয়ে গেল, কিন্তু আমাদের সময় তো হাতে কম আছে, সেইটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। তাই এখান থেকে আমরা সোজা হোটেলে যাব না, যাব হচ্ছে রাধানগর বিচ ঘুরে দেখে নিতে। পোর্ট চত্বর ছেড়ে বাইরে বেরাতেই দেখে নিলাম অসাধারণ দৃশ্যপট। এই পাশে যেই হোটেলটিকে দেখছো, সেটাই কিন্তু হতে চলেছে আমাদের আজকের আস্তানা। কিন্তু ওই যে আস্তানাতে গিয়ে রেস্ট নেওয়ার সময় কিন্তু আমাদের হাতে নেই, তাই আগেই আমরা চলে যাব রাধানগর বিচে। আর গতকাল করে নেব জলকেলি, মানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো। আচ্ছা, একটা ইনফো দিয়ে দিই, যারা কিনা ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাও, বিশেষ করে স্কুবা, তারা কিন্তু অবশ্যই নিজেকে ফিট রাখা শুরু করে দাও।
কারণ ফিটনেস অবশ্যই প্রয়োজন স্কুবা করে নেওয়ার জন্য। আর তোমাদেরকে কিন্তু ওনারা স্কুবা করতে নিয়ে যাওয়ার আগে সেইটা জিজ্ঞাসাও করে নেবে যে তোমার কোনো শারীরিক অসুবিধা আছে কি না। তারপরেরটা তো তারপরেই বোঝা যাবে তোমার ভাগ্যে স্কুবা আছে কি নেই, সেটা ডিপেন্ড করবে তোমার শারীরিক কন্ডিশনের ওপরে। চলে এসেছে হ্যাভলকের প্রথম ডেস্টিনেশন রাধানগর বিচ। হ্যাভলকের সব থেকে উন্নত বিচ হলো এই রাধানগর বিচটি। চলো দেখে নিই এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এত মানুষের ভিড় দেখে আমার চোখ তো চড়ক গাছ, মনে হচ্ছিল এসে পড়েছি দীঘা বা পুরীর সমুদ্র সৈকতে। কিছুতেই ভাবতে পারছিলাম না এটা আন্দামানের রাধানগর বিচ। আর এখানের প্রধান আকর্ষণ হলো সূর্যাস্ত দেখা, তার সাথে অনেকেই করে নিচ্ছে জলকেলি বা ওয়াটার রাইডগুলো। চলো দেখিয়ে দিই এখানকার প্রধান আকর্ষণটি। এরপরেই আমরা ফিরে গিয়েছিলাম আমাদের আজকের আস্তানা অর্থাৎ আমাদের হোটেলে, এবং গতকাল করে নিয়েছি সব ওয়াটার অ্যাক্টিভিটি। সেইগুলো আসবে নেক্সট ব্লগে। তাহলে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমাদের আজকের দিনটা শুরু হলো অন্ধকার থাকতে থাকতে, কারণ ওই যে বলেছিলাম ওয়াটার অ্যাক্টিভিটি করা শুরু হবে আমাদের আজকে থেকেই। তার জন্যেই আমরা চলে এসেছি একদম রাত্রি 3টের সময় ফার্স্ট ওয়াটার অ্যাক্টিভিটি করে নেওয়ার জন্য, যার নাম হলো কায়াকিং। पीछे जाइए आप सर, आप इस तरफ आ जाइए, हल्का इस तरफ। हाँ, गुड मॉर्निंग टू ऑल सर। ठीक है सर, आपको अभी जा रहे हैं आप कायाकिंग, वो एक लाइट वेट बोट है, एक बोट में 2 बंदे करके जाएंगे। ठीक है, आपको कैसा पेडलिंग करना है। देखिए ये जो स्टिकर टाइप है ये आपका फेस का तरफ आएगा, सेंटर से 1 फीट ले लेना है, पकड़िए सेंटर से 1 फीट। ये स्टिकर टाइप है वो आपका फेस का तरफ आएगा, स्पून टाइप। ऐसा नहीं सर, आप देखिए गलत पकड़े, ये जो स्टिकर है वो आपका फेस का तरफ आएगा। কায়াক বোটটি চালাতে হবে তোমাদের নিজেদেরকে, কিন্তু তা বলে ভয়ের কোনো কারণ নেই। বোটে ওঠার আগেই পারফেক্ট ট্রেনিং দিয়ে দেবে ওনারাই তোমাদের। তোমাদের মনে এবার কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে কায়াক করে শুধু যদি সাগর বক্ষে ঘুরে বেড়ানোটাই উদ্দেশ্য হয়, তাহলে কেন এই মাঝরাতে আমরা চলেছি কায়াক নিয়ে সমুদ্রের বুকে? দিনের বেলা গেলেও তো হয় না বস, কারণ এখানে একটি খরচে 2টি মজা নিতে চলেছি আমরা। 1 নম্বর হলো কায়াক করে সাগর বক্ষে ঘুরে বেড়ানো, আর দ্বিতীয়টি হলো বায়োলুমিনেন্স দেখে নেওয়া। বায়োলুমিনেন্স হলো এক ধরনের ছোট্ট ছোট্ট প্রাণী, যাদের শরীরটা অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য সেটা চোখে ধরা পড়ে, কিন্তু ক্যামেরায় তাকে বন্দি করা ভীষণই কঠিন ব্যাপার। আমরা চলেছি এখন তাদেরকেই দর্শন করে নিতে, আর চেষ্টা করব
সেই মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে। এইটার খরচা পড়ে পার হেড 3000 টাকা। কিন্তু এখানে যেই এক্সপিরিয়েন্সটা হয় সেটা কিন্তু একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সত্যি অসাধারণ। তার উপরে নিজের হাতে কায়াক ড্রাইভ করা, তার এক্সপিরিয়েন্সটা তো আলাদাই ছিল। তার সাথে বায়োলুমিনেন্সকে দেখে নেওয়া, সেটাও কিন্তু কম কিছু নয়। বন্ধুরা, অনেক চেষ্টা করেছিলাম তোমাদের জন্য বায়োলুমিনেন্সের একটু ঝলক তুলে আনার, কিন্তু সেটা পারলাম না। তাই রেফারেন্সে একটা ছবি দিয়ে দিলাম তোমাদের জন্য। এখন বাজে প্রায় 4টে। চারিদিকে সুন্দর স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। ভোর প্রায় হতে চলল, আর 4টের আগে অবধি কিন্তু দেখা যায় এই বায়োলুমিনেন্সদের। তারপরেই কিন্তু সব একদম অদৃশ্য। হয়তো এই সময়েও ওরা আমাদের আশেপাশেই রয়েছে, কিন্তু ভোরের আলোতে তাদের দেখা পাওয়া ভার। তাই আমরাই কায়াক চালিয়ে ঘুরে নিলাম আশপাশটা, আর অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ। কিন্তু যখন আমরা বায়োলুমিনেন্সদের দেখতে গিয়েছিলাম সেই সময় কিন্তু আমাদের বোটগুলো একটার সাথে একটা বেঁধে লাইন করে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে অন্ধকারে কেউ কোনো বিপদে না পড়ে বা রাস্তা হারিয়ে অন্যদিকে না চলে যায়। কিন্তু সকাল হতেই সব বাঁধন খুলে গেল, আর আমরাও পাখা মেলে দিলাম সামনের দিকে। সামনেই ঘটে গেল একটি মজার দৃশ্য। হঠাৎ করেই দুটি বোটে ধাক্কা লাগতে লাগতে জাস্ট একটুর জন্য অ্যাক্সিডেন্টটা হলো না। আমাদের প্রথম ওয়াটার অ্যাক্টিভিটি করে আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের আস্তানাতে, যার নাম রাধাকৃষ্ণ হোটেল। আমাদের হ্যাভলকের হোটেলটি ছিল বড়ই সুন্দর। চলো দেখিয়ে দিই কেমন ছিল এর ভেতরের পরিবেশ। সত্যি কথা, আমাদের প্রত্যেকটি হোটেলই ছিল খুবই সুন্দর, তার সাথে নিট অ্যান্ড ক্লিন। এসি তো অবশ্যই ছিল, আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে, ওয়াশরুমগুলো ছিল একদম পরিষ্কার। হোটেলের ভাড়া আলাদা করে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কারণ এটা কিন্তু পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা ছিল। তাই যদি তোমরা এই হোটেলে থাকতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও নাভেদ ভাইয়ের সাথে। আর এখন আমরা চলে এসেছি আমাদের প্রধান ওয়াটার অ্যাক্টিভিটির জন্য, যার নাম হলো স্কুবা, যেটি কিনা হলো আন্দামানের প্রধান আকর্ষণ। আমরা আমাদের স্কুবা ডাইভটা কমপ্লিট করে নিয়েছিলাম ইউনাইটেড স্কুবার সাথে। এখানে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে আমাদের একটি ফর্ম। সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের দিয়ে দিতে হবে ইন ডিটেলস। তার মধ্যে অনেক কোয়ারিজ আছে, আর প্রত্যেকটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। আর এই স্কুবার প্রাইস পড়ে পার হেড 5 থেকে 5,500 টাকা। আমাদের এই ভিডিওটাও কিন্তু ওনারাই করে দিয়েছেন, আর এই চার্জটাও কিন্তু ওই টাকার মধ্যেই ইনক্লুড রয়েছে। স্কুবা করার আগে কিন্তু তোমাদেরকে প্রশিক্ষণও নিয়ে নিতে হবে। জলের তলায় কিভাবে শ্বাস নেবে বা কিভাবে ওনাদের বুঝাবে তুমি কেমন ফিল করছো, সেই সব ওনারাই শিখিয়ে দেবে। চলো আর বেশি কথা না বলে এক্সপ্লোর করে নিই সাগর তলদেশ।
অসাধারণ একটি মুহূর্ত কাটালাম আমরা, সারা জীবন মনে থাকার মতো একটি মুহূর্ত। সত্যি অসাধারণ লেগেছে আমাদের। তোমরা যদি ইউনাইটেড স্কুবার সাথে ডাইভটা সেরে নিতে চাও তাহলে ওনাদের নাম্বার দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। যবে থেকে দেখে নিয়েছিলাম লিটল মারমেড তবে থেকে জলের তলদেশ দেখার একবার ইচ্ছা ছিল, সেই আশাও এবার পূর্ণ হয়ে গেল আন্দামানে এসে। এরপরে আমরা চলে এসেছিলাম কালা পাহাড়ের সি বিচে। নামটাই কালা পাহাড়, কিন্তু কোথাও কালা পাহাড় খুঁজে পেলাম না। যেটা খুঁজে পেলাম সেইটা হলো দারুণ একটি সি বিচ আর আনন্দরত কিছু মানুষ। অনেকে কিন্তু এখানে স্নানও করছে। আমরা যেহেতু অলরেডি সাগরে ডুব দিয়ে এসেছি তাই পোজ দিয়ে কিছু ছবি তুলে নিলাম, কিছু মুহূর্ত ক্যাপচার করলাম এখান থেকে, কিন্তু জলে আর গা ভাসায়নি, কারণ এবার আমাদের যাওয়ার সময় হয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এরপর আমরা চলে যাব নেল আইল্যান্ডে। ওই যে বলেছিলাম সময় অল্প, দেখার বাকি অনেক কিছু, তাই ঝটপট রওনা দিয়ে দেব সেই জায়গার উদ্দেশ্যে। এখানে আশেপাশে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে, কিন্তু সবই হচ্ছে প্রায় ফলের দোকান আর ভীষণ কিন্তু কস্টলি। আমরা কিন্তু এখান থেকেই একটু পেট পুজো করে নিয়েছি। চাইলে তোমরা বাড়ির লোকজনের জন্য জামা কাপড়ও কিনে নিতে পারো, মানে ছোটোখাটো গিফটও কিনে নিতে পারো। মানুষ এনজয় করছে প্রাণ খুলে, কিন্তু এখানে রয়েছে কিছু পতাকা, সেগুলো মার্ক হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে বেশ কিছু জায়গায় রয়েছে ছোট বড় গর্ত বা চোরাবালি, সেইগুলোকেই মার্ক করে দেওয়া রয়েছে, তাই অবশ্যই সাবধানে এনজয় করা উচিত, কারণ বাইরে এসে বিপদে পড়লে সেইটা কিন্তু বিপদের ঘাড়ে আরও একটি বিপদ হয়ে যেতে পারে। সামনেই দাঁড়িয়ে আছে সেমি সাবমেরিন ডিনার ক্রুজ। এখানে ডিনার করতে করতে ডুব দিয়ে দিতে পারো জলের তলদেশে, দেখে নিতে পারো আশপাশে মাছের খেলা, তার মধ্যে বসে তুমি জলযোগটা সেরে নিচ্ছ। ভাবতে পারো কি দারুণ মুহূর্ত। এসে গেছে আজকের ক্রুজ নটিকা। এটাই কিন্তু আমাদের পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থলে, আর আমাদের গন্তব্যস্থল হলো নেল আইল্যান্ড, যার এখনকার নাম হলো শহীদ দ্বীপ। নটিকাতে চেপে আমরা চললাম শহীদ দ্বীপের উদ্দেশ্যে, আর নটিকা ছিল দারুণ সুন্দর করে সাজানো। সামনে চলছিল সিনেমাও মনোরঞ্জনের জন্য। নটিকার জানলা দিয়েই তোমাদের উপভোগ করে নিতে হবে জলরাশির খেলা, কারণ এখানে কিন্তু ক্রুজের মাথায় দাঁড়ানোর পারমিশন নেই। হ্যাভলক থেকে নেল আইল্যান্ডে যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা, আর এখানে পার হেড ভাড়া পড়েছিল 1500 টাকা করে। খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে নটিকাতে, অবশ্যই তার জন্যে তোমাদের আলাদা করে চার্জ দিতে হবে। সিনেমা তো চলছে মনোরঞ্জনের জন্য, কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দারুণ ছিল, সবাই কিন্তু সেইগুলো দেখতে ব্যস্ত ছিল। আশপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের নটিকার, আর দেখতে দেখতেই চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নেল আইল্যান্ড বা শহীদ দ্বীপে। নটিকার ব্যবস্থাপনা কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছে। আরও যেটা মন কেড়ে নিল সেটা হলো আমাদের শহীদ দ্বীপের সৌন্দর্য দেখে, সত্যি অসাধারণ। কিন্তু এখনই আমরা হোটেলে যাব না, কারণ ওই যে বারবার বলতে হচ্ছে সময় কম, ঘুরে দেখার বাকি আছে অনেক কিছু। তাই আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট
ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু যেটা আমার মনে হয়েছে, এই নীল আইল্যান্ডটা ভীষণই জনবহুল। দেখো, চারপাশে পুলিশ কিন্তু তৎপরভাবে গাড়ি যাবার ব্যবস্থা করে দিচ্ছে একদম পারফেক্টভাবে। আর এর আগের আইল্যান্ড মানে হ্যাভলকে কিন্তু আমরা এত লোক দেখতে পাইনি, যেটা কিনা নীল আইল্যান্ডে নামতেই দেখতে পেয়ে গেলাম। তারপরে শুরু হলো আমাদের আশেপাশে ঘন জঙ্গল, মানে এক আশ্চর্য জায়গা বস। কখনো মানুষের ভিড়, আবার কখনো জনবসতি প্রায় শূন্য। গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়ে আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে পড়ল। হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম লক্ষ্মণপুর 1-এ। চলো ঘুরে দেখে নিই জায়গাটি। এই দ্বীপটি কিন্তু বিখ্যাত খাওয়া দাওয়ার জন্য, তার সাথে উপরি পাওনা দারুণ একটি সানসেট। এখানে কিন্তু বসে পড়ে একদম বিশাল মাছের বাজার। তোমরা মাছ চুজ করে নিলেই ওনারা তোমাদেরকে সেটা ফ্রাই করে গরমা গরম তুলে দেবে তোমাদের হাতে। আর সেই সব খাবার কিন্তু ছিল বেশ টেস্টি। দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের মাছ রাখা রয়েছে, আর সব মাছই কিন্তু ছিল বেশ ফ্রেশ। যদিও বরফ দেওয়া দেখে আমাদের একটু ডাউট হচ্ছিল, কিন্তু ইনি বললেন এই গরমে যদি বরফ ছাড়া মাছ রাখা হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে, নইলে কিন্তু মাছ রয়েছে একদম ফ্রেশ। আর আমরা বস বাঙালি, মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, তাই মাছ দেখলাম আর খেলাম না সেটা কি করে হতে পারে। নিয়ে নিলাম কিন্তু একটি মাছ টেস্ট করার জন্য। এই যে মাছটি দেখছো, এই মাছটাই আমরা নিয়ে নিয়েছিলাম। এইটি পড়েছিল 400 টাকা। আর পেছনে যেটা প্লাস্টিকে ভরে রান্না হচ্ছে তার নাম হলো স্কুইড। তার ধারে কাছেও আমরা যাইনি। এরপরে ক্লান্ত শরীরে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেলের নাম কি বা তার ইন ডিটেলস শেয়ার করে নেব নেক্সট ব্লগে, কারণ আজকে ভীষণভাবেই ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন। তাই ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু হোটেলটা ছিল কিন্তু অসাধারণ। আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তোমাদের ভালোবাসা না পেলে আমরা কি করে হেঁটে যাব সামনের দিকে। তাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETLকে। আর বেল বাটন প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। এক্সপ্লোর দ্য লাইফ ETL এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা চলে এসেছি আমাদের আন্দামানের শেষ পর্ব নিয়ে। আশা করি প্রত্যেকটা পর্ব তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রিপশন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। দারুণ একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ফিরলাম আমরা আন্দামান থেকে, আর সেই মুহূর্তগুলো ভাগ করে নিলাম তোমাদের সাথে। তার সাথে রইল প্রচুর ইনফরমেশন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ। আন্দামান পর্বের শেষ পর্ব এসে গেছে তোমাদের জন্য, তাই সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্বে দেখিয়েছিলাম আমরা চলে এসেছি নেল আইল্যান্ডে, ছিলাম একটি দারুণ সুন্দর হোটেলে। সেই হোটেলটির নাম হলো নেহা। চলো ঘুরে দেখে নিই তার আশপাশটা। আমরা যতগুলো হোটেলে নাইট স্টে করেছি তার মধ্যে এই লাস্টের নেল আইল্যান্ডের হোটেলটাই ছিল অসাধারণ, মানে সবকটাই ভালো ছিল, তার মধ্যে এইটা কিন্তু আমার লেগেছে বেস্ট। চারিদিকে রয়েছে প্রচুর ফুল ফল সবজির গাছ, আর সেগুলো কিন্তু বেশ দারুণ ফল ফুলে ভরে রয়েছে। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও খুবই ভালো। আর রুম তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম, ছিল নিট
অ্যান্ড ক্লিন, একদম আমাদের মনের মতো। এখানে কিন্তু যেমন রয়েছে কটেজ তেমন রয়েছে হোটেল টাইপেরও রুম, কিন্তু আমরা নাইট স্টে করে নিয়েছিলাম কটেজে। সেই এক্সপিরিয়েন্সটাও ছিল কিন্তু অসাধারণ। তোমরা যদি নেহা প্যালেসে নাইট স্টে করতে চাও, এই হোটেলের নাম্বার দেয়া রইল ডেসক্রিপশন বক্সে। আর আন্দামানের পুরো ট্রিপটা যদি তোমরা নাভেদ ভাইয়ের সাথে কমপ্লিট করে নিতে চাও, তাহলেও ওনার নাম্বারটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র তোমাদের জন্য। আমরা চলে এসেছি লক্ষ্মণপুর 2-তে। এখানে রয়েছে দারুণ একটি চমক। কলকাতাতে রয়েছে হাওড়া ব্রিজ, সেই ব্রিজ চলে এসেছে আন্দামানেও। চলো ঘুরে দেখে নি সেই ব্রিজকে। যত আপনি পাথর যে তার মতন দেখতে পাচ্ছেন, এসব কোনো কাদা নয়, সব ডেড কোরাল। এই সব কোরাল হচ্ছে মৃত। তার কারণ হচ্ছে কোরালকে জানতে থাকার জন্য 24 ঘন্টা জল লাগবে, তবেই কোরাল জানতে থাকবে, নয়তো মারা যায়। এখানে কি 24 ঘন্টার মধ্যে দুবার হাইড্রেট আর দুবার লো টাইড, 6-6 ঘন্টা করে ডিভাইডেড হয় জিনিসটা। তখন যেরকম ভাটা হয়ে গেছে, কোরাল তো সব জল থেকে বেরিয়ে আসছে, আর সানলাইটের কারণে কোরাল ডেড হয়ে যায়। তো আপনাদের জীবন্ত করে সব সামনে গিয়ে দেখাবো। এখান থেকে হাঁটতে পারতে জলদি হাঁটবেন, কারণ কি হাইড্রেট স্টার্ট হয়ে গেছে। বেশি তাড়াতাড়ি হাঁটলে আবার তোমার ইয়ে হবে, তো তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই একজন গাইড দাদাকে হায়ার করে নেবে, নইলে এখানকার অনেক অজানা তথ্য তোমাদের কাছে থেকে যাবে অজানাই। আমরাও কিন্তু গাইড নিয়ে নিয়েছিলাম। এখানে গাইডের প্রাইস কিন্তু সেরকমভাবে কোনো ফিক্সড নেই, তোমরা ওনাদের সাথে কথা বলে নিও। हजरत पहले से आइलैंड पूरा पानी के नीचे था, तो इसलिए वेव की वजह से, हवा की वजह से अभी तो ब्रिज बना है। और ब्रिज से कोरल के ब्रिज नाम रखा है। एक्चुअली में कोई ब्रिज नहीं है, एक माउंटेन कोरल है जो पूरा कोरल से बना हुआ है। ठीक है, तो फर्स्ट यहाँ पे सब ग्रुप में खेल रही है। कोई एक फोन दे जो मैं फोटो लेकर देखो, उसके बाद चलेंगे, इसके बैक साइड मैगी लगती है। এই পুরো আইল্যান্ডটাই তৈরি হয়েছে কোরাল দিয়ে, কি অসাধারণ তাই না? বেসিক্যালি লাইভ কোরাল का কোনো মানুষ যদি টাচ করে তাতে কোরাল এফেক্ট হয়। যখন আপনি কোনো কোরালকে টাচ করবেন, যত পার্সেন্ট টাচ হবে তত পার্সেন্ট ডেড, বাকি থাকবে। ওকে ওকে। কোরাল ভিতরে দুটো অ্যানিমাল থাকে, একটা হচ্ছে জলটাকে পিউরিফাই করে ফিল্টার করে, আরেকটা হচ্ছে কোরালকে কালারফুল রাখে। একটার নাম হচ্ছে পলিপ, আরেকটার নাম হচ্ছে জুতুমতলি। দুটো মেয়ে পুরো ইয়েটাকে প্রোটেক্ট করে রাখে। दूसरे वाला का नाम क्या है? জুতুমতলি। জুতুমতলি। আমরা দেখে নিলাম জীবন্ত কোরালও, তার সাথে অসাধারণ সৌন্দর্য। এই কোরাল ব্রিজের মন আকর্ষণ করে নেবে তোমাদের, কথা দিলাম। আর দেখো পায়ের সামনেই রয়েছে মাছ, মাছের ঝাঁক খেলা করে বেড়াচ্ছে একদম। কিন্তু দেখতেই পাচ্ছ জল একদমই কম, তার মধ্যেই শত শত মাছ ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামে খেলে বেড়াচ্ছে ওনারা। কোরালের সাথে মিলেমিশে বসে আছে এই কাঁকড়া মহারাজ। হঠাৎ করেই জলের ঝাপটা লাগাতে উনি নড়ে চড়ে বসলেন। এই কোরাল বিচ যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ খেয়াল না করলে কাঁকড়ার কামড় তুমি খেতেই পারো। তার সাথে কোরালে জল এসে এসে জায়গাটা কিন্তু হয়ে রয়েছে বেশ পিচ্ছিল, তাই পা স্কিড করে পড়ে যাওয়ার চান্স কিন্তু আছে। আর যদি তুমি পড়ে যাও, কোরালের মাধ্যমে যদি তোমার হাত পা কেটে যায়, তাহলে বলছি বস চাপ আছে, ব্যথা তো করবেই, যন্ত্রণাও হবে প্রচণ্ড। আর ম্যান্ডেটরি রয়েছে ইনজেকশন নেওয়া, টিটিনাস। আশপাশে সৌন্দর্য ছিল অতুলনীয়। আমরা তো অনেকগুলো বিচেই ঘুরলাম, কিন্তু এইটা ছিল তার মধ্যে সব থেকে আলাদা। আর এই হচ্ছে সেই বিচ। এইটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়েছে কোরালের মাধ্যমে। কি আশ্চর্য না, মানে কত কোরাল যে রয়েছে এখানে সেইটা কিন্তু বর্ণনা করে বলতে পারবো না। আর এই কোরালের জন্যই কিন্তু রয়েছে এই জল এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছ ওনারা সেই কোরাল ব্রিজের উপরে উঠে পড়েছে জাস্ট সেলফি তোলার জন্য। উফ, সাহস বলিহারি।
আমাদের হাওড়া ব্রিজ তৈরি করেছিল ইংরেজরা, অর্থাৎ হাওড়া ব্রিজ হলো ম্যানমেড, কিন্তু এই ব্রিজটি হলো একদম ন্যাচারাল ব্রিজ, তৈরি হয়েছে আপনে আপ কোরালের মাধ্যমে। প্রকৃতির কি আশ্চর্য মায়া, তাই না? কি অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে এই নেল আইল্যান্ডে। অবশ্য এটির নাম এখন বদলে হয়ে গেছে শহীদ দ্বীপ। সেই নামটিও কিন্তু সত্যিই অসাধারণ, কারণ এখানে পা পিছলে একবার পড়ে হাত পা কাটলে শহীদ কিন্তু তুমি আপনে আপ হয়ে যাবে ব্যথার কারণে। এখানে দেখতে পেলাম এই আশ্চর্য ফলটি, জানি না এটা কি ফল, এর নাম কি, কিন্তু দেখে বেশ ভালো লাগলো, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। এটা কি জিনিস সেটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। এখানে কিন্তু রয়েছে বেশ কিছু দোকান, খাবার দোকান বা জামা কাপড় কিনে নেওয়ার দোকান, আর এখানে পাওয়া যায় প্রচুর ফল। আমরা যখন নর্থ বেঙ্গলে ঘুরতে আসি সেখানে যেমন মোমো, ওয়াইবাই আরও এটসেট্রা অনেক কিছু খাবার দেখতে পাই আমাদের আশেপাশে, কিন্তু এখানে আশেপাশে রয়েছে শুধুই ফলের দোকান, আর প্রত্যেকটা ফলের দোকানে কিন্তু রয়েছে আমাদের বাঙালি, মানে আমাদের পাশের বাড়িরই কাকিমা জেঠিমারা, তাই একদম স্পষ্ট বাংলায় বলে দেবে তোমাকে কি কি পাওয়া যায় সেখানে, আর তার দামই বা কত। অবশ্যই বার্গেনিং করে নিও, সেটা থাকবে তোমাদের হাতেই। আমরা চলে এসেছি ভরতপুর বিচে। এখানেও কিন্তু তোমরা ওয়াটার অ্যাক্টিভিটির মজা নিয়ে নিতে পারো, কারণ প্রত্যেকটা দ্বীপেই কিন্তু হয় ওয়াটার অ্যাক্টিভিটি, আর এখানেও রয়েছে প্রচুর দোকান। সেখান থেকে তুমি কিন্তু নিজের প্রিয়জনদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে নিতে পারো। এখানে রয়েছে কিছু ঝিনুকের আইটেম, যা দিয়ে তুমি তোমার ঘর সাজিয়ে নিতে পারো দারুণ করে। আজ আমাদের আন্দামানের শেষ দিন, তাই সাগরে গা ভিজাবো না, তাই কি হতে পারে? কখনো হতে পারে না। চলো তোমাদের সাথে এখন শেয়ার করে নিই জলকেলির কিছু আমরা আছি এখন নীল আইল্যান্ডে। সেখানে আমরা সমুদ্র স্নানে যাচ্ছি। সমুদ্র রিসার্চ মানস দা করতে চান স্কাই রিসার্চ। হ্যাঁ, সব ঠিক আছে, এভরিথিং ইজ রাইট। খালি তোমাদের উঠছে না, আমাদের দুজনেরই উঠছে। পেনটা ভালো? হ্যাঁ, ওই চলছে। বাড়ছে না টাইম? হ্যাঁ, চলছে না? হ্যাঁ, চলছে। নিজে ব্যাগটা খুলে রেখে চলে এসছে। 1 2 3 স্টার্ট। করলাম তো অনটা, তাহলে হলো না কেন? হচ্ছে, তাহলে আগেরগুলো হয়েছে। হ্যাঁ, হয়েছে, চলছে তো। ও হয়েছে তো, তাহলে আগেরগুলো হয়েছে। এবার ইসরা অফ করো, লালটা আর এটা চলছে, এখনো চলছে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে সাগরের সামনে থাকবো আর গা ভেজাবো না, তাই কি হতে পারে? প্রথম 3-4টে দিন খুব কষ্ট করেই কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেওয়া হয়েছে, পরের দিকে আর সম্ভব হলো না, তাই নেমে পড়লাম জলকেলি করতে। সেই মুহূর্তগুলো রইল তোমাদের জন্য।
জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কিন্তু আন্দামান ভ্রমণের এটা ছিল আমাদের কাছে সব থেকে সেরা মুহূর্ত বা সেরা সময়। আর দেখতেই পাচ্ছ একটি জীবন্ত হনুকে, তিনি দোল খেয়ে বেড়াচ্ছেন গাছের ডালে। বাহ, দারুণ মুহূর্ত ক্যাপচার করলাম আমাদের ক্যামেরায়। আশপাশে দেখতেই পাচ্ছ সবাই বসে গল্প করছে, আবার কেউ কেউ করছে জলকেলি। দারুণ একটি সময় কাটালাম আমরা ভরতপুর বিচে। এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য একটি জায়গা রয়েছে, আর রয়েছে লকারও। তোমরা দরকার হলে এখানে কিন্তু লকার ভাড়া করে নিতে পারো স্বল্প কিছু মূল্যের মাধ্যমে। এরপরে আমরা ফিরে এসেছিলাম হোটেলে, কারণ খেয়ে দিয়ে আমাদের রওনা দিতে হবে কোথায়? অবশ্যই পোর্ট ব্লেয়ারে। আর আজকের সফর সঙ্গী হলো সেই নটিকা। আমরা লাঞ্চ করেই চলে এসেছি আবার নটিকা করে ফেরার উদ্দেশ্যে, আবার সেই ভরতপুর বিচেই। এই সাইডেই একটু আগে করে নিচ্ছিলাম আমরা জলকেলি। এখন এই জেটিতে দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের আজকের সাওয়ারির জন্য। চলে এসেছে আমাদের নটিকা মহারাজ। এখান থেকে পোর্ট ব্লেয়ার যেতে আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1600 টাকা করে। বাইরের আকাশে নেমে পড়ছে সন্ধে। পরন্ত বিকেলে মনটা কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছিল, কারণ দেখতে দেখতে আন্দামান ভ্রমণ শেষ হয়ে এলো আমাদের। আর ভেতরে কিন্তু মানুষজন মেতে উঠেছে গানের তালে তালে নাচ করতে। দারুণ একটা সময় কাটিয়ে নিলাম আমরা নটিকাতে। এইবারে শুধু সিনেমা দেখা নয়, চলল নাচ গান আর হুল্লোড়। এখানে কিন্তু রয়েছে একটা ওয়াশরুমও, যেটা ছিল কিনা বেশ পরিষ্কার আর পরিচ্ছন্ন। যাওয়ার দিন যদিও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি, তাই শেয়ার করিনি এই ওয়াশরুমের ভিডিওটা তোমাদের সাথে। আমাদের যাত্রীরা কিন্তু নেচে কুদে ক্লান্ত, তাই এবার দেখা চলছে সিনেমা। কারণ আমাদের যেতে সময় লেগেছিল নেল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা। রাতের পোর্ট ব্লেয়ারের রূপটা ছিল একেবারেই আলাদা, অসাধারণ। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে বড় বড় সব জাহাজ, আর তার মধ্যে আমাদের নটিকা ক্রুজ। কি অসাধারণ সৌন্দর্য! দেখতে দেখতে মন এবং চোখ দুটোই যেন ভরে যাচ্ছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এখানে আশপাশের রূপটা উপভোগ করে নেওয়ার জন্য। কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না বস, কারণ আমাদের চলে যেতে হবে সেলুলার জেলে, দেখে নিতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। আন্দামান এক্সপ্লোর এখনো কিন্তু হয়নি শেষ আমাদের। রাতের বেলা সেলুলার জেলের সৌন্দর্য দেখে আমরা তো অবাক। মনেই হচ্ছিল না এখানে এত টর্চার করা হতো মানুষজনদের, কারণ এখন যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেলুলার জেলের, সেটা ছিল অসাধারণ, অতুলনীয়। मिस्टर बर्ड, मैं सोचता हूँ कि इस खूबसूरती के बीच रहने के लिए प्रिजनर होना भी मैं एक्सेप्ट कर लेता। Yes, indeed. Just look how beautiful this place is. Yay, नीति के तौर पर सन 1896 में पोर्ट ब्लेयर की खौफनाक सेलुलर जेल का काम चीफ कमिश्नर केविन और इंजीनियर मैक्विन की निगरानी में शुरू हुआ। यूरेनस मैक्विन, आपकी जांच पूरी हो गई? यस सर, हमने पूरा टापू का मुआयना कर लिया है। तो आपके हिसाब से जेल कहाँ बनेगी? मेरा राय भी जेल इसी जगह बने तो अच्छा रहेगा सर। इस पहाड़ी पर? यस सर, हम इस पहाड़ी को ईस्ट का तरफ ऊपर से काटकर समुद्र से 60 फीट की ऊंचाई पर मैदान बना देगा।
इससे दो फायदा होगा, जेल के लिए जगह निकलेगा और पहाड़ी खात में से जो मिट्टी निकलेगा उससे हम नीचे का दलदल को भरकर ऑफिसर्स के लिए टेनिस एंड क्रिकेट खेलने का मैदान, इवन जिमखाना क्लब भी बना सकता। सर, तय हुआ कि 5 लाख रुपए की लागत से पोर्ट ब्लेयर की इस पहाड़ी पर जेल बनेगा। फॉरेन कारीगरों के अलावा 600 कैदियों को काम पर लगा दिया गया। इस जेल में एक वक्त में 700 कैदियों को बंद रखा जा सकता है। योजना के अनुसार जेल के बीचों बीच एक मीनार बनाई जानी थी, जिसकी 7 दिशाओं में 7 खंड किसी सितारे की भुजाओं की तरह निकले होंगे। हर खंड में 3 मंजिलें बनाई जानी थी। सुबह, दोपहर, शाम, रात कोड़े चलते रहे और काम होता रहा। दीवारें उठनी शुरू हुई। आखिरकार 10 साल बाद सन 1906 में यह विशालकाय जेल तैयार हुआ और यहीं से अंडमान के इतिहास का सबसे काला दौर शुरू हुआ। हाँ, सच कहते हो। आज भी उस दौर को याद करके झुरझुरी सी हो जाती है। मैं पुराना पीपल का पेड़ जेल खाना बनने के इस लंबे अरसे में हर रोज अपनी जान की खैर मनाता रहा, क्योंकि इस पहाड़ी पर उगे हुए घने जंगल साफ करने के दौरान बहुत से लोग थे जिनका ख्याल था कि मुझे भी और पेड़ों की तरह काट गिराया जाना चाहिए, लेकिन मैं बचने। जी हुजूर। नया कैदी लोग आया? जी सरकार, सभी लाइन से खड़े हैं। ठीक है, सुनो, इनसे कह दो कि इस जगह पर हम शेर को पालतू बनाता है। तुम जेल का दीवार देखता है, जानता है इसको इतना नीचे क्यों बनाया? इधर से कोई भागने को नहीं सकता। यह सब तरफ 1000 माइल्स तक पानी है और ऊपर खुदा है, और तुम हमको देखता है? हम इधर का खुदा है, डेविड बेरी। बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। তোমাদের জন্য রইল লাইট অ্যান্ড সাউন্ডের কিছু মুহূর্ত, আর দিয়ে দিই কিছু ইনফো। এই শোটি শুরু হয় 5:50 থেকে এবং চলে 8:50 অবধি। প্রত্যেকটা শো হয় 1 ঘন্টা করে, আর এখানে কিন্তু 4টে হিন্দি শো আর একটা শো হয় ইংলিশে। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা হলো লাইট অ্যান্ড সাউন্ড। আর এই লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট পড়ে বড়দের 300 টাকা আর ছোটদের মাত্র 75 টাকা। দেখতে দেখতে 4 রাত 5 দিনের আন্দামান সফর শেষ হয়ে গেল আমাদের। সময় কেটে গেল চোখের নিমেষে। মনে হলো এই যেন সফর শুরু হলো আর এই মাত্রই যেন শেষ হয়ে গেল, যেন একটা ছোট্ট স্বপ্ন দেখে নিলাম আমরা। একটা অসাধারণ মুহূর্ত কাটিয়ে ফিরে চললাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আজ কিন্তু আকাশের মেঘ ভার, যখন তখন শুরু হয়ে যাবে বৃষ্টি। ভেবেছিলাম হয়তো ঘুরতে ঘুরতেই নেমে পড়বে কোথাও একটা বৃষ্টি, মাটি হয়ে যেতে পারে আমাদের ঘোড়া, কিন্তু কিছুই হয়নি। দারুণ করে ঘুরে নিয়েছি আমরা। সেই মুহূর্ত অবশ্যই শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু যাবার দিন মেঘারানীও কেঁদে ফেলল, বিদায় জানালো আমাদের চোখের জল ফেলে। আমরাও ভগবানের নাম করে উঠে পড়লাম ফ্লাইটে।
আমাদের ফ্লাইটের ফেরার টিকিট পড়েছিল 7,500 টাকা, আর এর সাথেও কিন্তু ইনক্লুড ছিল ব্রেকফাস্ট। আকাশের আজ মুখ ভার, তাই ভগবানকে বললাম, ভগবান সাবধানে পৌঁছে দিও, কারণ ওয়েট করে রয়েছে আমার বন্ধুরা এবং আমার বাড়ির মানুষজন। খুব ভালোভাবেই আমরা ল্যান্ড করে গেছিলাম, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমাদের ঘোরার প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আমাদের আন্দামান ভ্রমণ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই বেল বাটন প্রেস করো পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর বিশেষ কিছুই বলার নেই, শুধু বলবো সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলতে সাহায্য করে সামনের দিকে। সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, শুধু বন্ধু হিসাবে পাশে দাঁড়াতে লাগে। আর নতুন করে কিছু বলার নেই, প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। আজ তবে এখানেই শেষ করছি আজকের ব্লগ। ভালো থাকো, সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিম